আচ্ছা খেয়াল করো, এটা হলো আমাদের চ্যাপ্টার 4 এর যতটুকু ক্লাসে পড়েছিলাম এর পরের অংশটুকু। বেশি বড় চ্যাপ্টার না, আগেই বলছি, মানে শর্ট সিলেবাসে বড় না, কম সময় লাগবে। আজকের যে টপিকটা শুরু করব এটা হলো পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল কি? একটা জিনিস বুঝে যেতেছে, আয়নিক গুণফল মানে আয়ন দ্বয়ের গুণফল থাকবো, ওটা কার? পানির। তো পানি যদি আমরা লিকুইড থাকে, এটা যদি আমাদের ভাঙে তাহলে কি উৎপন্ন হয়? H প্লাস আর OH মাইনাস উৎপন্ন হয়, ঠিক আছে? এরপর কি হয়? এরপর আমরা ধরলাম যে কেসি ঘনমাত্রা দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি হয়? কেসিটা মনে আছে? উৎপাদ দ্বয়ের ঘনমাত্রার গুণফল, H প্লাস আর OH মাইনাস এর ঘনমাত্রার গুণফল, নিচে হলো আমাদের H2 এর ঘনমাত্রার গুণফল। এরপরে এই যে কেসি আর এর সাথে যদি আমরা H2 এর ঘনমাত্রাটা আর গুণ করে দিই, তাহলে থাকবে আমাদের H প্লাস আর হলো OH মাইনাস আয়নের ঘনমাত্রার গুণফল, ঠিক আছে? এই যে কেসি আর H2O, এই যে দুইটার গুণফল, এটাকে বলা হয় আমাদের KW। KW হলো থাকে আমাদের কি জায়গায়? H প্লাস আর হলো আমাদের OH মাইনাসটা থাকে। আর KW টা হলো আমাদের KW হলো KW টা হলো আমাদের পানির আয়নিক গুণফল। পানির আয়নিক গুণফল। পানি ভেঙে কি উৎপন্ন হয়েছিল? উজু পরে H প্লাস আর OH মাইনাস দুইটার ঘনমাত্রার গুণফলই পানির আয়নিক গুণফল, যেটাকে আমরা KW দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? এরপর আস্তে আস্তে দেখি, যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, কিছু কেস আছে আমাদের, যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, স্বাভাবিক জানা কথা, যত তাপমাত্রা, যত হিট দিমু আয়নগুলো তত ভাঙতে থাকবো। আয়নগুলো যদি ভাঙতে থাকে, তাপমাত্রা বৃদ্ধি করলে আয়নের বিয়োজিত হার কি হবো? বৃদ্ধি পাবো। আয়নের বিয়োজিত হার বৃদ্ধি যদি পায়, তাহলে আমাদের কেডব্লিউটাও বৃদ্ধি পাবো না? কেডব্লিউটাও আমাদের বৃদ্ধি পাবো, কারণ আয়নগুলা এগুলো বাড়তেছে, পরিমাণটা আমাদের বাইরে যেতেছে। বাড়লে কি আমাদের কেডব্লিউ এর পরিমাণটাও বাইরে যাবো, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস দেখি, 25°C তাপমাত্রায় একটা ইনফরমেশন মাথায় রাখা লাগবে। 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় পানির কেডব্লিউ হইলো আমাদের আজকে যখন রেকর্ড করতেছি, এটা অনেক আগে রেকর্ড করতেছি, মানে অনেক আগে, কিন্তু তখন ভিডিওটা পাইতে দেরি হবে, কারণ একটা ভিডিও যদি ল্যাপটপ আমি যে পাবলিশ করছিলাম অনেক এমবি খরচ হয়ে যায়, মানে অনেক এমবি খরচ হয়ে যায়, এত আমার আপাতত মোবাইলে নাই। জাস্ট আমি যখন ঢাকায় ছিল যাবো তখন ওই রাতেই আমি ভিডিওটা পাবলিশ করে দেবো, ওই রাতেই বা পরের দু একদিনের মাঝে করে নিবি। 10^14 এটা হলো পানির কেডব্লিউ। এককটা হবে আমাদের কি? এককটা হবে মোল ইনভার্স পার লিটার ইনভার্স। একক বুঝছি কেমন? একক তো ওই যে ঘনমাত্রা একক, মোল পার লিটার, তাই না? মোল পার লিটার, আর উপরে কি ডেল্টা এনটা বসে। তাই পানির ক্ষেত্রে যদি ভাঙি, উপরে দেখ ডেল্টা এন কি, এই যে এদিকে দেখ, আচ্ছা এটা না, এটা লিকুইড, এই যে কেডব্লিউ এর ক্ষেত্রে হিসাব করতে হবে আমাদের, এদিকে এক হিসাব করতে হবে, এদিকে এক, তাই ডেল্টা এন হলো এদিকে 2 আর ওই জায়গায় কিছুই নেই। তাহলে কি হলো আমাদের? ডেল্টা এনটা 2 থাকবে, 2 থাকলে মোল স্কয়ার পার লিটার স্কয়ার, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবি ক্লাসে। অনলাইনে অনেক কিছু বোঝা যায় না, কারণ এই যে তো তোরা সামনাসামনি নেই তো, মুখের এক্সপ্রেশন আমার দেখা যায় না, তো দেখতে পারি না তোরা কোন জায়গায় বুঝতেছিস না, আমার কোশ্চেনও পাই না। তাই যদি কিছু না বুঝিস ক্লাসে জিজ্ঞেস করবি, ঠিক আছে? আর ক্লাস প্রথমে বা শেষ হলে ভালো হয়। তাই বিশুদ্ধ পানিতে কি হয়? বিশুদ্ধ পানিতে আরেকটা ইনফরমেশন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা সমান থাকে বিশুদ্ধ পানিতে, ঠিক আছে? মানে যতটুকু পানি বিয়োজিত হয়, আমরা পানি বিয়োজিত হলে H প্লাস আর OH মাইনাস উৎপন্ন হয় না, ওই পরিমাণটা আমাদের সমান থাকে বিশুদ্ধ পানিতে। এখন যদি আমরা KW কত বিশুদ্ধ পানিতে? 10^14, তাই না? 10^14। আর KW একটু আগে দেখছি পানির KW কি ভাঙলে হয় আমাদের H প্লাস আর OH মাইনাস, আর এটা হলো আমাদের 10^14। তো আমার এদিকে কি থাকে? এদিকে থাকে বিশুদ্ধ পানিতে দেখ H প্লাস আর OH মাইনাসটা সেম বিশুদ্ধ পানিতে। একটু কালারটা চেঞ্জ করে নিই, কোনটা দেওয়া যায়? একটা সেকেন্ড।
এইচ প্লাস আর ওএইচ মাইনাসটা সেম, তাহলে এটা লেখা যায় এইচ প্লাস আর ওএইচ মাইনাস যে কোনো একটা সেম হলে এটা লেখা যাবে আমাদের এইচ প্লাস দ্বারা প্রকাশ করলাম এইচ প্লাস স্কোয়ার, কারণ দুইটা জিনিসই এক। এতে করলাম আমাদের টেন ইনভার্স 14। এরপর আমাদের যদি এইচ প্লাস এর মানটা বের করতে চাই, এইচ প্লাস এর মান বের করলে ওই পাশে রুট গেলে থাকবো আমাদের টেন ইনভার্স 7, ঠিক আছে। আর এটাই কি, এটা আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা, এটাই আমাদের ওইচ মাইনাস আয়নের ঘনমাত্রা বলা যায় না, কারণ এদিকে আমরা, আরে কই গেল, এদিকে আমরা এই যে এইচ প্লাসটা দুইটা এইচ প্লাস ধরে নিছি যেহেতু এইচ প্লাস আর ওইচ মাইনাস সেম, এইচ প্লাস দ্বারা প্রকাশ করে দিছি। এটা ওইচ মাইনাস দিয়েও এইভাবে লেখা যেত না, ওইচ মাইনাস হোল স্কয়ারের পর ওইচ মাইনাস বের করা যেত, তো দুইটা সেম, ঠিক আছে। মানে বিশুদ্ধ পানিতে আবার এগুলার ঘনমাত্রা হলো টেন ইনভার্স 7। মুখস্থ রাখবি না, মুখস্থ জাস্ট রাখবি কোনটা, এই যে এইটা বিশুদ্ধ পানিতে পানির কেডব্লিউ হলো টেন ইনভার্স 14, ঠিক আছে। এরপর যদি আমরা আসছি একটু লাল কালারটা দেখি, লাল কালার এটা লাল, লাল করি, আচ্ছা বাদ দিই, এমনি করি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা জিনিস যদি দেখি, এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত পেলাম আমরা বিশুদ্ধ পানিতে, টেন ইনভার্স 7, ঠিক আছে। ম্যাথ করার ক্ষেত্রে আমরা বিশুদ্ধ পানি কনসিডার করব। তো উভয় পাশে আমি যদি মাইনাস লগ দ্বারা গুণ করি, মাইনাস লগ দ্বারা গুণ করলে কি হবে, উভয় পাশে যদি মাইনাস লগ দ্বারা গুণ করি, এটা হলো টেন ইনভার্স 7, তাহলে কি হবে আমাদের পিএইচ, এটা জানার কথা, আশা করি জানো, পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গুণফল, তাহলে এটা হয়ে যায় আমাদের পিএইচ। এই জিনিসটা হলো আমাদের পিএইচ। এটা একদিন পড়াইছিলাম, পিএইচ সমান যাই পি এর উপরে থাকবো এটা মাইনাস লগ এর ভিতরে আয়ন আকারে চলে যাবে, ঠিক আছে। আর এদিকে থাকে আমার, ডান পাশে কি থাকে, ডান পাশে থাকে আমার 7 লগ 10, ওই যে -7টা আগে এসে পড়বো, -7 আগে এসে পড়লে -7 আর আগের মাইনাসটা গুণ হয়ে 7 হয়ে যাবে, 7 লগ 10 থাকবো। তাই পিএইচ এর মান হলো কত, পিএইচ এর মান হলো আমাদের 7 লগ 10, 10 এর মান হলো 1, লগ 10 বেসের মান হলো 1। এটা কি পিএইচটা কত আমাদের, এই পিএইচটা হলো আমাদের বিশুদ্ধ পানির, বিশুদ্ধ পানি না পাস করতেছি, যদি এমসিকিউ তে আসে বিশুদ্ধ পানির পিএইচ কত 7, আর কত আসে যদি বলে বিশুদ্ধ পানির পিএইচ কত ব্যাখ্যা করো, তাহলে এই যে ব্যাখ্যা করবা এই কোশ্চেনটা থেকে পুরাটা, ঠিক আছে, পুরাটা এই ক্ষয়ের জন্য পুরাটা ব্যাখ্যা করে দিবা। এটাকে এই জায়গা থেকে লিখবা না, এই জায়গা থেকে লিখলে অনেকে মার্ক কাটতে দিবে, এই জায়গা থেকে লিখবা না, পুরাটাই লিখবা, ঠিক আছে। এরপর আমরা দেখো পিএইচ বলতে কি বোঝায়। পিএইচ হলো আমাদের, আশা করি জানো পিএইচ, তাও হালকা পড়া যায়। পিএইচ হলো আমাদের পাওয়ার অফ, ফুল মিনিংটা জানা লাগবে, হাইড্রো, এক সেকেন্ড, পাওয়ার অফ হাইড্রোজেনিয়ন, অথবা অনেক বইয়ে এটাও লেখা থাকে পুইসেন্স অফ হাইড্রোজেনিয়ম, ঠিক আছে। আর পিএইচটা কি, পিএইচটা হলো আমাদের মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গুণফল, আর পিওএইচটা হলো আমাদের ওই যে যাই থাকবো পি এর উপর ওটা মাইনাস লগ এর ভিতরে আয়ন আকারে চলে যাবো। সরি একটু ঠান্ডা লাগছে। পিএইচটা হলো মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের গুণফল। আর এই যে পিএইচ আছে না, পিএইচ মিটারটা আবিষ্কার করতে আমাদের বিজ্ঞানী, এটা অনেক সময় আসে, সরি, বিজ্ঞানী সোরেন, হ্যাঁ সম্ভবত সোরেন, হ্যাঁ সোরেনসেন, সোরেনসেন বিজ্ঞানী সোরেনসেন, দেখে উনি কিভাবে কি আবিষ্কার করেছিল। তোমাদের এইচ প্লাস আর ওইচ মাইনাসের ঘনমাত্রা গুণফল 10 ইনভার্স 14, উভয় পাশে আমরা যদি মাইনাস লগ দ্বারা গুণ করে দিই, মাইনাস লগ এবার পুরোটার সাথে গুণ হলো, এবার এই পাশে মাইনাস লগ 10 ইনভার্স 14। তো লগের একটা প্রপার্টি আছে, আশা করি জানার কথা, লগের প্রপার্টি কি, লগ এ ইনটু বি এর প্রপার্টি কি, লগ এ প্লাস
লগ বি, ঠিক আছে? এটা জানি আশা করি। গুণ থাকলে যোগ হয়ে যায়। এদিকেও তাহলে গুণ আছে, এই দুইটার সাথে লগটা যোগ হয়ে যাবে। যোগ হয়ে কি হবে, যেহেতু আগে মাইনাস আছে দুইটার আগে মাইনাস চলে যাব। মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গুণফল মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের গুণফল। আর ডান পাশে কি থাকবো, ডান পাশে থাকবো শুধু 14, এক লাইন লিখে দিলাম, ওই যে মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাবে, আর লগ 10 বেসের মান 1, ঠিক আছে? আচ্ছা 10 কিন্তু এত উপরে না, 10 টেবো, আচ্ছা 10 সমস্যা নেই, 10 দিলে সমস্যা নেই, এদিকে হয়, হ্যাঁ ঠিক আছে এদিকে হয়, উপরের সংখ্যা চলে গেলে বেসে এসে পড়ে। আর এই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হলো আমাদের পিএইচ, এই জিনিসটার নাম হলো আমাদের যোগ পিওএইচ। পিওএইচ কিন্তু আলাদা, ঠিক আছে? যোগ পিওএইচ, যোগ কোন জায়গা থেকে আসলে বুঝেই যায়, বুঝার কথা এর দরকার নেই, এতটুকু তো পিএইচ, ঠিক আছে? আর মাঝে তো কিছু নাই মানে কি, এটা যোগ চিহ্ন আছে, যোগ চিহ্নের সাথে টোটালটা কোন আছে, এই জিনিসটা হলো আমাদের পিওএইচ। আর মাঝে যোগ বসে গেল, এখন আমাদের 14, তা পিএইচ প্লাস পিওএইচ এর বার যে 14, এটা এইভাবে আসে। এটা অনেক সময় লাগে যে পিএইচ প্লাস পিওএইচ এর মান 14 ব্যাখ্যা করো। এই যে পিএইচ এর মান আছে না, একটু কথা রাখো, পিএইচ এর ধারণাটা আসে, পিএইচ এর ধারণাটা আসে আমাদের লঘু অ্যাসিড ও বেসের ক্ষেত্রে। বিষ্ণু অনেক পেঁচাল পারা যায়, কেমন আসলো বিজ্ঞানী চলছেন, কি আবিষ্কার করছিল না, টি স্কেল আবিষ্কার করছিল, এটা জানো আশা করি, বইয়ে দেখছো। এই যে এরকম 14টা দাগ কাটা থাকে অনেকগুলো, 14টা এদিকে অ্যাসিড, এদিকে থাকে বেস, এটা 0 থেকে শুরু হয় 14, মাঝে হলো 7 নিউট্রাল পয়েন্ট, ঠিক আছে? যখন ভার্সিটিতে তোমরা প্র্যাকটিক্যাল এই ল্যাবে কাজ করবা, কেমিস্ট্রি কোর্স থাকলে ওই জায়গায় দেখবা লিটমাস পেপারও থাকে এরকম, এরকম না আর কি, এটা লিটমাস পেপার থাকে এরকম, ওইটা আমাদের পিএইচ নির্ধারণ করে। তো উনি কি করছিল, উনি মূলত 0 থেকে 14 পর্যন্তই বের করতে পারছিল পিএইচ এর রেঞ্জটা, কিন্তু পরে দেখা গেছে পিএইচ এর রেঞ্জ এতটুকু না, পিএইচ এর রেঞ্জ আরো অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি, মানে 14 থেকে অনেক বেশি, কিন্তু উনি মূলত 14 পর্যন্তই বের করতে পারছিল। এটা বিজ্ঞানী সোরেনসেন 14 পর্যন্ত বের করতে পারছিল, কিন্তু পিএইচ আরো উপরেও যেতে পারে। এখন আমরা কিছু জিনিস দেখো, যেগুলো পরীক্ষা আসবো ওগুলো রিপ্যাচেল করি। অম্লীয় দ্রবণে, অম্লীয় দ্রবণ, অম্লীয় দ্রবণ মানে কি, অ্যাসিডিক, অ্যাসিডিক, ঠিক আছে? অ্যাসিডিক, অ্যাসিডিক মানে কি, অ্যাসিড মানে কি H প্লাস আয়ন, অ্যাসিডিক। তো অম্লীয় দ্রবণ যদি বলে বা অ্যাসিডিক দ্রবণ যদি বলে, তাহলে H প্লাস এর পরিমাণ বেশি, এটা বুঝে নিতে হবে, ঠিক আছে? তো অম্লীয় দ্রবণে কি, অম্লীয় দ্রবণে নরমালি H প্লাস আয়নের ঘনমাত্রাটা OH মাইনাস থেকে বেশি থাকে, যেহেতু অম্লীয় বলছে। আর বিশুদ্ধ পানিতে, এ সব কিন্তু বিশুদ্ধ পানি না ডিল করতেছি, বিশুদ্ধ পানিতে OH মাইনাস আয়নের ঘনমাত্রা কত, ওই যে 10 ইনভার্স 7, H প্লাস আয়নের ঘনমাত্রাও সেম 10 ইনভার্স 7, কিন্তু আমরা একটা জিনিস দেখবো, দেখে এর মানটা বসাইনি, উভয় পাশে মাইনাস লগ দ্বারা গুণ করে দিই। আর মাইনাসের এই গ্রেটার ইকুয়াল একটা প্রপার্টি আছে, যে মাইনাস দ্বারা উভয় পাশে গুণ করলে চিহ্নটা পাল্টায় যায়, এটা জানি আশা করি। মাইনাস লগ 10 ইনভার্স 7, এরপরের লাইন কি হয়ে যাবে, এটা হলো আমাদের পিএইচ লেস দেন 7। তো এই যে অম্লীয় দ্রবণে আমরা যে বলি, অম্লীয় দ্রবণে 7 থেকে যে কম থাকে পিএইচ এর মানটা, এটা এইভাবে দেখানো যায়। তো এবার তোরা কাজ করবি কি, বাসায়, বাসায় কাজ করবি ক্ষারীয় দ্রবণে, ক্ষারীয় দ্রবণে, ক্ষারীয় দ্রবণে কি H প্লাস আয়নের ঘনমাত্রাটা, ক্ষারীয় দ্রবণ মানে কি, বেসিক, বেসিক মানে এই জায়গায় OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা একটু বেশি আছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা এবার বেশি, তাই এবার H প্লাস আয়নের ঘনমাত্রাটাই রাখবো আমরা, আর লেস দেন 10 ইনভার্স 7, OH মাইনাস আয়নের ঘনমাত্রার মানটা বসিয়ে দিলাম। উভয় পাশে মাইনাস লগ দ্বারা গুণ করলে, মাইনাস লগ দ্বারা গুণ করলে ওই যে চিহ্ন চেঞ্জ হয়ে 10 ইনভার্স 7 এদিকে থাকবো, এই জিনিসটার নাম হলো আমাদের পিএইচ গ্রেটার দেন 7। এটাও দেখা গেছে অম্লীয় দ্রবণে 7 থেকে পিএইচ মানটা বেশি হয়, ক্ষারীয় দ্রবণ সরি। দুইটা জিনিস একটু মাথায় রাখিস, কোনো সময় আসে নাই প্রমাণগুলো, কিন্তু আইসা পড়তে পারে ইদানিং বোর্ডে খ
একটু ইনোভেটিভ দিতেছে, দেখায় রাখতেছে। এবার হলো আমরা পড়ব, এক সেকেন্ড, অ্যাসিডের বা অ্যাসিড বিয়োজন ধ্রুবক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক বা অ্যাসিড বিয়োজন ধ্রুবক একই। বিয়োজন ধ্রুবকে অ্যাসিড, হাইড্রোসিড যদি ধরি, অ্যাসিড এইচ, ঠিক আছে, এর জলীয় মাধ্যমে আছে, বিয়োজিত হয়ে এইচ প্লাস উৎপন্ন করবো আর এ মাইনাস উৎপন্ন করবো। তাই কে এ দ্বারা প্রকাশ করা হয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবককে, ওটা হলো আমাদের সেম জিনিস, এইচ প্লাস আর এ মাইনাস ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই এইচ এর ঘনমাত্রার গুণফল। এটা কি হলো, এটা হলো আমাদের মৃদু অ্যাসিডের ক্ষেত্রে হয় স্বভাবত, মৃদু অ্যাসিড বা লঘু অ্যাসিড গুলোর ক্ষেত্রে হয়। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অ্যাসিডের বিয়োজন ধ্রুবকটা একটু খেয়াল কর। আচ্ছা, পানি নাই কাছে, আচ্ছা পানি আছে, এক সেকেন্ড পানিটা খাই নি। আমার এই রেকর্ডারে পজ করার কোনো অপশন নাই, একটা ভালো একটা রেকর্ডার নামান লাগবে, আমি এটা তাড়াহুড়া নামায় ফেলছিলাম। এখন খেয়াল করি, যদি তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়াইলে এই যে আয়নগুলা বেশি উৎপন্ন হইব, ঠিক না, আয়নগুলা বেশি বেশি বিয়োজিত হইব, উৎপন্ন সরি বিয়োজিত হইব। বিয়োজিত হলে তাপমাত্রা যদি বাড়াই, আমাদের আলটিমেটলি এই কে এর মানটাও বৃদ্ধি পাবো না? হ্যাঁ, কে এর মানটাও বৃদ্ধি পাবো। মানে কে এর মান যত বেশি হয়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট লাইন, এটা কোনো একটা ভার্সিটিতে আসলে লাগবে, মোটা লাস্টে আসলো, কে এর মান যত বেশি, তাইলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও তত বেশি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তত বেশি। এই কোশ্চেনটা ডিরেক্ট আসে না, আমি একটু পরে দেখাম, এই টপিকটা পুরোপুরি বলে হুবহু কোশ্চেনটা আসে নাই, কোন কোশ্চেনটা আসলো দেখাই দিবনি। কে এর মান বেশি হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাও বেশি হয়, এটা বুঝে রাখবো। আর কে এর মান যত বেশি, অ্যাসিডটা কি, অ্যাসিডটা আমাদের, অ্যাসিডের তীব্রতা, অ্যাসিড তীব্রতা তত বেশি হয়। কেন বেশি হয় একটু খেয়াল কর, একটা সে নিজে চিন্তা কর, আমার উত্তর আসে দেখিস না। কে এর মান যত বেশি, কে এর মান বেশি হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাও, সরি হাইড্রোজেন আয়নের বিয়োজনের মাত্রাটাও বৃদ্ধি পায়। আর একটা অ্যাসিডের যে তীব্রতা, এটা আমাদের হাইড্রোজেন আয়নের উপরেই নির্ভর করে, হাইড্রোজেন আয়ন যত বেশি ছাড়তে পারতেছে অ্যাসিডটা আমাদের তত তীব্র, এই জন্য অ্যাসিডের তীব্রতাটাও বৃদ্ধি পায়। ঠিক আছে, এই যে হচ্ছে কারো কনফিউশন না থাকে, থাকলে ক্লাসে জিজ্ঞেস করবি। আচ্ছা এখন একটা খেয়াল করি, এই জিনিসটা, আচ্ছা দেখ একবারে দেখা, আচ্ছা একটু মাঝে দেখাইনি, শেষে দেখাতে চাইছিলাম। পিএইচ সমান কি, পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গুণফল, ঠিক আছে, পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গুণফল, পিএইচ সমান মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের গুণফল, ঠিক আছে। মানে পি এর উপর আমি যাই দিতেছি, একদিন মনে পড়েছিলাম কিনা, পি এর উপর যদি আমি তুমি দেই, কি হয়ে যায়, মাইনাস লগ তুমি, আর তুমি যেহেতু একটা মেয়ে, তাহলে হইবে কি, মেয়েরা নেগেটিভ থাকে, তাই নেগেটিভ আর গুণফল, ঠিক আছে। মানে পি এর উপর আলটিমেটলি যাই দিমু, ওটা মাইনাস লগ এর ভিতর আয়ন আকারে চলে যায়, ঠিক আছে। একটু সরি, আমার ঠান্ডার একটু সমস্যা আছে। মানে পি এর উপর যদি আমি আবির দেই, পি এর উপর যদি আমি আবিরও দিই, সবার সময় নাম বসাইলো তুমির পাশাপাশি, যদি আবির দেই তাহলে কি হইব, মাইনাস লগ, ওই আবির, আবির যেহেতু একটা ভালো ছেলে, ওর কি হইব পজিটিভ আয়নের গুণফল, ঠিক আছে। পি এর উপর যাই দিমু তা মাইনাস লগের ভিতরে চলে যাব। এখন তোরা ক, পি অফ কে এটা কি হইব, পি অফ কে এটা
এটা চিন্তা কর, পি অফ কে টা কি হবে, ওটা সেম জিনিস মাইনাস লগ কে এর যে আয়ন বা কে থাকবো এটারই গুণফলটা হবে। মানে কে এর মান, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। আরে এটার মধ্যে 100 রেজিস্টার দেয়, এর হচ্ছে কতবার আসছে, কে এর মান যত বেশি হয়, কে এর মান যত বেশি হয়, পি অফ কে এর মানটা কি হবে, পি অফ কে এর মানটা, এটাই পরীক্ষা আসলে বলছিলাম, খেয়াল কর তোরা এই অ্যান্সার এই লাইন থেকে অ্যান্সার দে, আমি তোরা পরে বুঝাই দেবো থিওরিটা, আপাতত সমীকরণ থেকে অ্যান্সার দে, কেমিস্ট্রির সমীকরণ থেকে শিখুন না, কেমিস্ট্রি আমার থিওরিটা বোঝা লাগবে। আপাতত বল, কে এর মান যদি বাড়ে তাহলে কি হবে, পি অফ কে এর মানটা তত কমতে থাকবো, তাই না? কারণ আগে একটা মাইনাস আছে, খেয়াল কর, আগে মাইনাস, মানে কে এর মান যদি ধর লগ নাই, তুই চিন্তা কর লগ নাই, ঠিক আছে, লগের কোনো কামই নেই, তাহলে ধর কে এর মান যদি 5 বসাই তাহলে কি হবে, -5, কে এর মান যদি 7 বসাই -7, পি অফ কে এর মান, কে এর মান 10 বসালে লগ চিন্তা করতেছি না, -10 হয়ে যাবে, মানে তত কমবো পি অফ কে এর মানটা। আর এসিডের তীব্রতাটা কি হবে, এসিডের তীব্রতাটা বৃদ্ধি পাবে, কারণ কি এসিডের জিনিসটা ছিল, এসিডের তীব্রতা তখন বৃদ্ধি পায় যখন আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আমাদের বৃদ্ধি পায়। এই চারটা জিনিস যাতে টানা টানা মনে থাকে, মুখস্থ না, মনে থাকে, যেহেতু যেন মনে থাকে, এক সেকেন্ড একটু লিখে দিই, পরীক্ষা এইভাবেই থাকে, পরীক্ষায় এই আমরা 6 সিরিয়ালে এই জিনিসটা এইভাবে তৈরি হয়, কিন্তু পরীক্ষা থাকে এইভাবে, কে এর মান যদি বৃদ্ধি পায় পি অফ কে এর মান কমে যায়, এসিডের ঘনমাত্রা বৃদ্ধি পায়, এসিডের তীব্রতা, এটা হলো এসিডের তীব্রতা, ঠিক আছে, আর হাইড্রোজেনের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এই জিনিসটা প্যাচ লাগাইস না, একটা জিনিস দিয়ে সারা জীবন মাথায় রাখবি, হাইড্রোজেন আণবিক ঘনমাত্রা বৃদ্ধি পেলে কি অ্যাসিডটা তত তীব্র, তাই না, অ্যাসিডটা তত তীব্র, অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পেলে কে এর মানটা বৃদ্ধি পায়, উপরে দেখাইছে ওই যে হাইড্রোজেন আয়ন যেহেতু উপরে থাকে, মনে আছে, আর নিচে থাকে H2, যাই থাকে, হ্যাঁ H2 থাকে, তো এই বৃদ্ধি পেলে কে এর মানটা বৃদ্ধি পায়, কে এর মান বৃদ্ধি পেলে পি অফ কে এর মানটা কমে যায়। এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস একটু মনে রাখার ট্রাই করিস, কে এর মানটা কমে, পি অফ কে এর মানটা একটা কমলে একটা বাড়ে, ঠিক আছে। পরীক্ষা না এটাও আসে নাই, পরীক্ষায় কি আসছে এটাও আমি দেখাই দেবো নি। আমাদের বুয়েট পিলিতে আসলে, বুয়েট পিলিতে আরো একটু কঠিন করছিল জিনিসটা, করছিল এসিড দিয়া দিছিল, বলছে কি কার পি অফ কে এর মান কম বা বেশি এরকম কিছু করছিল, তো কি পেলাম না, কে এর মান বেশি কমে একটা জিনিস পেলাম। এরপর আমরা যদি ক্ষারের বিয়োজন, সরি, ক্ষারের বিয়োজন ধ্রুবক যদি একটু দেখি, ক্ষারের বিয়োজন ধ্রুবক কেবি, ঠিক আছে, ওটা কে মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেখাইছিলাম, ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করি, আগের বার বলছি কিনা, কে এ, ঠিক আছে, এটা অ্যাসিড, অ্যাসিড বোঝায়, আর কে কেটাকে আমরা ধ্রুবক কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করি, আর বি বেস, বেসের কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট অফ বেস, কনস্ট্যান্ট অফ অ্যাসিড, আর ক্ষারটাকে আমরা বি ওইচ দ্বারা লিখলাম, ঠিক আছে, ওইচটা যেহেতু মেন বি ওইচ দ্বারা লিখলাম, এটা জলীয় মাধ্যমে আছে অ্যাকুয়াস, বি প্লাস ভাঙ্গা হইব আর ওইচ মানে, তা কে অফ বিটা কি হইব, কে অফ বিটা হইব বি প্লাস আয়নের ঘনমাত্রা, OH মাইনাস আয়নের ঘনমাত্রা, শেষ হবে আমাদের BOH এর ঘনমাত্রাটা, ঠিক আছে। এখন খেয়াল কর আগের মতোই, কে অফ বি যদি যত বেশি হইব, ক্ষারের তীব্রতা, ক্ষারের তীব্রতা তত বেশি হবে, কে অফ বি যত বেশি ক্ষারের তীব্রতা তত বেশি, আর এই জায়গা থেকে এইভাবে লেখা যায়, কে অফ বি এর মান যত বেশি, পি অফ কে বি এটার মান তত কম, পি অফ কে কি, পি অফ কে বি কি, এগুলো আমরা ডিটেলসে করব, ঠিক আছে, পি অফ কে বির মান তত কম, তাহলে আমাদের ক্ষারটাও উপর থেকে দেয়, ক্ষারের তীব্রতাটাও আমাদের তত বেশি, ক্ষারের তীব্রতা বেশি মানে OH মাইনাস আয়নের ঘনমাত্রাটা তত বেশি, ঠিক আছে। এখন আমরা, আচ্ছা তোরা কি তুলতে পারতেছিস না, রেকর্ড ভিডিও তো দুটো তো শিফট হয়ে যেতে পারে, এটা ঠিক আছে, তুলে নে, পজ করে তুলে নেবে মিস হয়ে গেলে। এখন আমরা খুব ইম্পর্টেন্ট টপিকস, এটা কি কালার, অ্যাসিড সমূহের, অ্যাসিড সমূহের তীব্রতা, এটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব, পানি খেয়ে নি দ্বারা,
অ্যাসিড সমূহ তীব্রতা কি? প্রথম আমরা অক্সি অ্যাসিড দেখি। অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড লেখা কি বোঝা যায়? হ্যাঁ, কি লিখছি বলবেন তো, কেস করবো এমন লেখলে। অক্সি অ্যাসিড মাথায় রাখবা। আচ্ছা, লেখা দিয়ে ক্লাসে থাকলে মুখে বলা যেত। অক্সি অ্যাসিড সমূহের ক্ষেত্রে, অক্সি অ্যাসিড সমূহের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত অধিক, আচ্ছা এক সেকেন্ড, যত অধিক অণুর প্রান্তের ওইচ বন্ড, নিপটা ছুটে গেছিল কলম, ওইচ বন্ড তত সহজে বিয়োজিত হয়। এবং এটা মুখস্থ রাখবি না, কিন্তু জাস্ট বুঝার লেখা লিখে দিতেছি। আপাতত লেখ, একটা জিনিস দেখালে বুঝে যাবে। পরিত্যক্ত হয় বেশি। কি বলছে? অক্সিজেন সময়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জারণ সংখ্যা যত অধিক, ঠিক আছে, এই জায়গায় একটা কমাতে, যত অধিক অণুর প্রান্তের ওইচ বন্ড তত সহজে বিয়োজিত হয় এবং H প্লাস তত সহজে মানে পরিত্যক্ত হয় বেশি। জিনিসটা কি আমরা HNO3 পড়ছি, ঠিক না? HNO3 নাইট্রিক অ্যাসিড। এটা যদি আমরা দেখি, এটার স্ট্রাকচারটা কেমন। নাইট্রোজেন হলো এই জায়গায় আমাদের কেন্দ্রীয় মৌল। জানা কথা, কেন্দ্রীয় মৌল কিভাবে বের করে? ওই যে যার তড়িৎ-ঋণাত্মকতার প্রায়োরিটি দিমু, এরপর আমরা এই পারমাণবিক সংখ্যার প্রায়োরিটি দিমু, জারণ সংখ্যার প্রায়োরিটি দিমু, কার বেশি হয় ওইটা দেখো, এরপর যেটা থাকে ওইটাই আমাদের। HNO3 স্ট্রাকচারটা যদি দেখি, নাইট্রোজেন হলো পাঁচটা হাত এইভাবে থাকে, ঠিক আছে? পাঁচটার সাথে একটা, দুইটা, অক্সিজেন হলো তিনটা। এই অক্সিজেনের দুইটা হাত এদিকে যুক্ত থাকে। এর যোজনী কত? জটিল আমাদের +5, ঠিক আছে? আর যদি আমরা এই, এটা HNO3 গেছে, ঠিক আছে, HNO3 গেছে। এখন যদি আমরা H2SO4 একটা দেখি, তাহলে কি হইব? সালফার কেন্দ্রীয় মৌল। সালফারের হাত কয়টা? সালফারের হাত হলো 6টা, সর্বোচ্চ ব্যবহার করতে পারবো। ওর হাতগুলো এভাবে থাকে, 1 2 3 4 5 6। অক্সিজেন, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন, এই অক্সিজেনের সাথে হাইড্রোজেন। ওর জারণ সংখ্যা কত? ওর জারণ সংখ্যা হলো আমাদের +6, ঠিক আছে? এবার বলে দিব কোনটার তীব্রতা বেশি, এই দুইটা অ্যাসিডের ক্ষেত্রে কোনটার তীব্রতা বেশি। মাথায় রাখবা, যার জারণ সংখ্যা বেশি হবে, উপরে লিখে দিছি, যার জারণ সংখ্যা বেশি হইব ওইটা বেশি তীব্রতা, ঠিক আছে? যার জারণ সংখ্যা বেশি হইব ও সহজেই কি করব, এই জায়গায় দেখ, একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারতেছে। তত সবসময় স্ট্রাকচার আকার এই সবাই থাকবো না, এই জায়গায় একটা হাইড্রোজেন ত্যাগ করতে পারতেছে, এই জায়গায় দুইটা। কিন্তু মানে যার জারণ সংখ্যাটা বেশি হইব, ওর স্বাভাবিকভাবে এগুলো স্বাভাবিক দেখতেছে, আমরা ব্যতিক্রম দেখুন, ওর কি হবে, তীব্রতাটাও বেশি হবে, মানে মাঝে তীব্রতাটা এর বেশি, ঠিক আছে? এর সহজে দুইটা হাইড্রোজেন ত্যাগ করে দিতে পারবো। এবার যদি আমরা, ঠিক আছে, এটা কিন্তু ভিন্ন ভিন্ন জারণ সংখ্যার আসলে। এবার যদি আমরা H3PO4 ফসফরিক অ্যাসিডেরটা বলে দেয় ভার্সেস HNO3, এই তো বাইগান যাই হোক এফার্ট। এবার দেখ, এবার জারণ সংখ্যা যদি বের করেছে, ওই যে -2 ধরে পারস কিনা? আচ্ছা ভাই, পারস বেটা। এই যে হাইড্রোজেন 1 +1, হাইড্রোজেন আছে কয়টা? 3টা। ফসফরেটটা বের করুন, ফসফরাস X প্লাস অক্সিজেন -2, যোজনী -2 × 4 ইকুয়ালস টু টোটাল 0 হয়, তাহলে X এর মান কত আসে দেখ?
+5 আসে, এভাবে এটাও সেম ভাবে বের করছিলাম। তো ফসফরাসের হলো +5, নাইট্রোজেনের হলো +5। এবার তো জারণ সংখ্যা চেঞ্জ নাই, এবার কি করব? ঠিক আছে, এবার জারণ সংখ্যা তো চেঞ্জ হয় নাই, তাহলে এবার কোনটা হবে? আগের বার তো জারণ সংখ্যা চেঞ্জ দেখা বলছিলাম যার জারণ সংখ্যা বেশি ও বেশি তীব্রতা বেশি, ওই অ্যাসিডের তীব্রতা বেশি। এবার কি করো? এবার মাথায় রাখবি, লেখা রাখ, যদি কেন্দ্রীয় মৌলের বা কেন্দ্রীয় পরমাণুর একই জিনিস, কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা সমান হয়, সমানেরটা পরীক্ষা বেশি আসে, সমান হয়, তখন কেন্দ্রীয় পরমাণুর এক সেকেন্ড, সরি অনেক ঠান্ডা লেগেছে, তখন কেন্দ্রীয় পরমাণুর চার্জ, এক সেকেন্ড, তখন কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্বের কেন্দ্রীয় পরমাণুর চার্জ ঘনত্বের উপর নির্ভরশীল। ধরো এক সেকেন্ড, আচ্ছা একটা 30টা সেকেন্ড ওয়েট করে আমি একটু ব্যায়ামটা করি। গরমে ঠান্ডা পানি অনেক খাইছি, এর থেকে ঠান্ডা লেগেছে। আর চার্জ ঘনত্ব হলো, এই ফর্মুলা মুখস্থ রাখা লাগবে না, এটা জাস্ট বই আছে, চার্জ বাই আকার। মাথায় রাখবি যার আকার ছোট, ঠিক আছে, এই যে জিনিসটা মাথায় রাখবি, যার আকার ছোট তার কি চার্জ ঘনত্বটা বেশি না? বুঝাই দিতেছি না বুঝলো? চার্জ ঘনত্ব বেশি হলে ওর তীব্রতাটাও বেশি। জিনিসটা কি? জিনিসটা হলো আমাদের ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন, এই যে ইলেকট্রন মেঘ যাকে বলে, ইলেকট্রন মেঘ যাকে বলে, ইলেকট্রন ক্লাউড, এটা হলো আমাদের চার্জ ঘনত্ব। দেখ, নাইট্রোজেন আর ফসফরাস দুইটি সেম গ্রুপের মূল, সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন ফ্রি থাকে, ঠিক আছে। এখন খেয়াল কর, নাইট্রোজেনের আকার এতটুক, তো এই একটু বড় হতে ঘোরা ধরি, নাইট্রোজেনের আকার যা থাকে ফসফরাসের আকার তার চেয়ে বেশি না, কারণ একই গ্রুপের উপরে থেকে নিচে যেতেছে, একটা করে শক্তি স্তর প্লাস হইতেছে। তো নাইট্রোজেনের আকারটা যত বড়, ফসফরাসের তার চেয়ে বেশি বড়, কারণ এই দুই থাকলে একটা বেশি থাকবে। এরপর কি হয়, এদিকে 5টা ইলেকট্রন যেভাবে থাকতেছে কাছাকাছি, 1 2 3 4 5, এই জায়গায় দূরে দূরে থাকতেছে না, 5টা ইলেকট্রন জায়গা নিয়ে স্পেস নিয়ে থাকতেছে, ঠিক আছে, 5 ইলেকট্রন বেশি জায়গা নিয়ে থাকতেছে। তো কোন জায়গায় ঘনত্বটা বেশি হবে? ঘনত্বটা অবশ্যই এই জায়গায় বেশি হবে, কারণ সেম ছোট জায়গায় বেশি মানুষ থাকতেছে, তো এই যে ঘনত্ব বেশি। আর চার্জ ঘনত্ব যদি বেশি হয়, ও সহজেই ইলেকট্রনটা বা হাইড্রোজেন আয়নটা ত্যাগ করে দিতে পারবে, ত্যাগ করে দিলে ওর তীব্রতাটাও বেশি হবে, যে সহজে ইলেকট্রন বা হাইড্রোজেন আয়নটা ত্যাগ করে ওর তীব্রতা বেশি হয়। তাহলে আমাদের এই যে তীব্রতা কার বেশি? HNO3 থেকে, সরি, HNO3টা ফসফরিক অ্যাসিড থেকে বেশি, ঠিক আছে। এটা এটা কি গেল আমাদের অক্সিসেট। এরপর আমরা আজকে আমরা লঘুকরণ সূত্র পর্যন্ত শেষ করব। এরপর আমরা একটু ক্লাসের টাইমটা পড়ে পড়ালেখা কম, কারণ আমার ঠান্ডার কারণে টাইম যেতেছে না। হাইড্রাসিড এসিডের তীব্রতা, হাইড্রাসিড, আচ্ছা হাইড্রাসিড অ্যাসিড না, সরি, হাইড্রাসিডের তীব্রতা, হাইড্রাসিড, হাইড্রাসিড মানে হলো, দেখ বুঝে, যে হাইড্রাসিড,
হ্যালোজেন প্লাস হাইড্রোজেন, H2 ইলেকট্রন, ঠিক আছে, হ্যালোজেন প্লাস হাইড্রোজেন, এটাকে বলা হয় হাইড্রোসিড। যেমন হাইড্রোসিড হলো আমাদের এই যে ফ্লোরিন, HF, ক্লোরিন, HCl, ব্রোমিন, আয়োডিন, এগুলো হলো আমাদের এক একটা হাইড্রোসিড। এখন এগুলোর মধ্যে কার তীব্রতাটা বেশি? মাথায় রাখবি, যার আপাতত শর্টে মাথায় রাখ, এটা আমাদের যদি ফার্স্ট ইয়ারে পড়তে অনেক ডিটেলসে পড়াইতাম, আকার যাতে বড় হয়, যার আকার বড় তার তীব্রতা বেশি। একটু সহজে যদি বুঝাই দিই জিনিসটা কি, যার আকার বড় বুঝাই দিয়েছে, হাইড্রোজেনের আকার তো সেম, তাই না? মানে যার হ্যালোজেন সময় এক্স, হ্যালোজেন গুলোকে এক্স বলা হয়, এক্স দ্বারা প্রকাশ করে। হ্যালোজেনের আকার যেটার বড় তীব্রতাটা বেশি, কারণ কি খেয়াল কর, ফ্লোরিন, হাইড্রোজেন, ফ্লোরিন, নিচে কি গ্রুপটা আস্তে আস্তে গেলে ক্লোরিন আসবো, ব্রোমিন আসবো, আয়োডিন আসবো। এই দুইটার ক্ষেত্রে আমরা কম্পেয়ার করি, তাহলে বুঝতে সুবিধা পাবো হাইড্রোজেন ক্লোরাইড আর হাইড্রোজেন ব্রোমাইডের মাঝে সুবিধা হবে কিভাবে, একটু খেয়াল কর। হাইড্রোজেনের আকার তো নির্দিষ্ট, এই জায়গায় বলতে পারলাম, এই জায়গায় বলতে পারলাম, এটা ধরো আমাদের হাইড্রোজেন। ফ্লোরিন কি এই গ্রুপের সবচেয়ে ছোট মৌল না? ফ্লোরিন হলো এই গ্রুপের সবচেয়ে ছোট মৌল, মানে ওর আকারটা ধরো এতটুকু ধরলাম, ঠিক আছে। আর আয়োডিনটা এই গ্রুপের এই চারটার মধ্যে সবচেয়ে বড় মৌল, মানে আয়োডিনের আকারটা এত বড়। এখন এই যে মৌলগুলোর প্রপার্টি কিন্তু মানুষের মতোই। গরিবের লগে কোনো সময় দেখবে, একটা গরিব একদম গরিব পোলার লগে বড় লোক আছে, কেউই না কিন্তু বাস্তব সেম দেখবি। তোরা যখন ভার্সিটিতে উঠবি দেখবি কি, তো বন্ধু বান্ধব যখন পারতোস না, পারবি, স্কুল কলেজ আলাদা, কলেজও ডিফারেন্ট হয়, স্কুল আলাদা, কিন্তু স্কুল আলাদা কারণ স্কুল মোটামুটি আমরা সেম এরিয়াতে পড়ি, তাই না? এই এদিকে ফরিদাবাদে পড়তেছি, কলেজও মোটামুটি আশেপাশের এক জায়গায় কলেজে পড়তে হলে মোটামুটি একটু দূর থেকে আসে, কিন্তু কলেজও একটু গ্রুপ গ্রুপিং আলাদা আলাদা থাকে, কিন্তু ভার্সিটিতে এক জায়গা থেকে অনেক জায়গা থেকে মানুষ আসে, তাই না? তো ওই জায়গায় দেখবি গ্যাং আলাদা হয়ে যায়। যারা দেখবি একটু কম পশ, তারা একটু সবার সাথে মেলামেশা করে না, যারা একটু বেশি পশ ওরা দেখবি কি সে শুধু পশদের সাথে মেলামেশা করে। যেমন সবচেয়ে অসুবিধা হয় যেমন প্রাগে, আমি দেখছি প্রাগের কিছু বড় ভাই আসলো, এই ওদের যখন গ্রুপে যুক্ত হয়েছিলাম দেখছিলাম সমস্যা বলে আমার 2 মাস চলে গেছে কিন্তু কোনো ফ্রেন্ড হয় নাই, ভার্সিটিতে ফ্রেন্ড না থাকা একটা কষ্টের বিষয়, কারণ সারাদিন ক্লাস করবি, একা একা কিছু ভাল লাগবে না। তো আমার কোনো ফ্রেন্ড হয়নি, কারণ কি ব্রাকে কিন্তু মোটামুটি পশ পোলাপাইনটা পড়ে। এমন না যে মধ্যবিত্তরা পড়ে না, মধ্যবিত্ত অনেক আছে, অনেক আছে, কিন্তু ওই যে এক একজনের সাথে মিলামিশা হয় না, কথাবার্তা কম বলে। তো ব্রাকে পশ পোলাপাইন বেশি, পশ পোলা, এনএসসি তো সেম, এনএসসি তো মধ্যবিত্ত অনেক আছে, কিন্তু ওই যে পশের পরিমাণটা একটু বেশি, তো হয় কি পশ পোলাপাইনটা বেশি থাকার কারণে ওরা আবার যারা একটু কম পশ ওগুলোকে দেখলেই বুঝে যায়, চলাফেরা দেখলেই বুঝে যায়, ওগুলো আবার কথা বলতে চায় না। তো এর কারণে শুধু ব্রাকে টার্কটা আসলো, ওই টার্ক যেটা দেখো আরএস রেসিডেন্সিয়াল সেমিস্টার বলে, সাভারের জায়গায় থাকে, এটা আসলো ওই যে থাকলে সবার মাঝে মাঝে থাকে, রুমে মনে হয় 3 জন করে থাকে, এক রুমে 3 জন করে থাকে। ওই 3 জনের মাঝে মানে সেম জেন্ডার অবশ্যই, লাবিবে খুশি হয়ে গেছিল, সেম জেন্ডার মানে তুই মেল হলে তোর রুমে মেলই থাকবো, তো ওদের মাঝে একটা 3 মাস থাকলে মোটামুটি এমনি একটা ভালো বন্ডিং হয়েছে একসাথে সব সময় থাকলে। তো ওদের মাঝে জিনিসটা এই জন্য ট্রাকটা চালু করছিল। কিন্তু নর্মালি দেখ, বড় ছোটর মাঝে একটা পশ পোলাপানের সাথে কোনো সময় দেখবি না ভার্সিটি গ্রুপ অনেক পশ পোলাপানের লোক একটা মাঝারি মধ্যবিত্তের ছেলে যা বন্ধুত্ব করতেছে, ওর ইচ্ছা ভাবে করে না, কারণ কি সম্পর্কটা কিন্তু দুর্বল হয়ে থাকে। ঠিক আছে, এই জন্য ফ্লোরিন দেখ এই জায়গায় দুইটার আকারই ছোট, দুইটার মাঝে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু এই জায়গায় একটার আকার অনেক ছোট আর আয়োডিনের আকার বহুত বড়। এই জিনিসটা, এই যে এই জিনিসটা আছে না, একটার আকার ছোট একটার আকার বড়, এই জিনিসটা প্রকৃতিতে কোনো মৌল কোনো যৌগই এরা স্টেবল না। সবাই আমরা প্রকৃতিতে সবাই মৌলগুলো প্রকৃতির মৌলগুলো যে নেচার পুরো মানুষের মতো, সবাই কি চায় প্রকৃতিতে স্টেবল হইতে চায়, এরা স্টেবল না, এরা আনস্টেবল। এরা কি করব, এদের মাঝের বন্ধনটা ভাঙা ফেলবো। আর যদি বন্ধন যদি ভাঙা ফেলে, সহজে যেটা ভাঙবো ওটা সহজে আমাদের এইচ প্লাসটা ত্যাগ করে দেবো, ওটা সহজে এইচ প্লাসটা শর্তই ত্যাগ করে দিচ্ছি। ঠিক আছে, মানে যার আকারটা বড় হইব তার তীব্রতাটা বেশি হবে, বাবা আপাতত মনে রাখ। মানে এইচ এর আকারটা সবচেয়ে বেশি মানে তীব্রতা বেশি, ব্রোমিন তীব্রতা বেশি, হাইড্রোক্লোরিন, ফ্লোরিন, ঠিক আছে, হাইড্রোজেন, ফ্লোরিন।
এটা হলো আমাদের হাইড্রোসিডের তীব্রতা। এবার আমরা পড়ুন, আচ্ছা লেখানে আমরা কুইক শিফট করি নাকি, লেখানে এখন আমরা পড়ুন অসওয়াল্ডের, আমরা বাফার দোকানে যাওয়ার আগে এই যে মেইন থিমে চলে গেছি, অসওয়াল্ডের লঘুকরণ লঘুকরণ সূত্র। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা হলো আমাদের মৃদু অ্যাসিড বা মৃদু ক্ষারের জন্য প্রযোজ্য, ঠিক আছে, মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের জন্য প্রযোজ্য। জিনিসটা যদি দেখি, বিয়োজন মাত্রা বোঝা লাগবে, বিয়োজন মাত্রা বোঝা লাগবে। মনে হচ্ছে বিয়োজন মাত্রা কি, এই যে ইয়েই তো পড়ছিলাম, কই পড়ছি আমরা, আচ্ছা এই চ্যাপ্টারে পড়ছি। বিয়োজন মাত্রা কি লেখা রাখি একটু, এখন একটু আমি বলছিলাম ওই ক্লাসে বিয়োজন মাত্রা জিনিসটা আমরা ডিটেলসে পড়ব পরবর্তীতে, এখন আমরা বিয়োজন মাত্রাটা পড়ি। বিয়োজন মাত্রা হলো একটি দ্রবণে, লেখা রাখ, একটি দ্রবণে উপস্থিত কোন, এটা মাঝে মাঝে ব্যাখ্যা করতে বললে তো ব্যাখ্যা করলে বাংলা লাইনগুলো লেখা একটু বেটার, এমন না যে হুবহু মুখস্থ করতে হবে, জাস্ট থিমটা মাথায় রাখ যাতে তুই লিখতে পারস। বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা, ওই যে পড়েছিলাম না ওইটাই। একটি দ্রবণে উপস্থিত কোন উপাদানের উপাদানের যৌগের লিখলাম না, উপাদান লিখলাম, উপাদানের মোল সংখ্যা যে ভগ্নাংশ বিয়োজিত হয়, তাকে ওই উপাদানের বিয়োজন মাত্রা বলে। এটা একদম পারফেক্ট, একটা সুন্দর ভাষা, ঠিক আছে, লেখক ও ভাষা কিন্তু সুন্দর হয়। একটি দ্রবণ উপস্থিত, এটা লেখিনি কিন্তু যতটুকু বিয়োজিত হয়েছে ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা ভাগ করলে বিয়োজিত, এই বিয়োজন মাত্রা লিখছে ওই উপাদানের মোল সংখ্যা যে ভগ্নাংশ বিয়োজিত হয়। ভগ্নাংশ মানে কি, উপরে নিচে এই যে এটাই তো ভগ্নাংশ, তাই না, বাঁকাঘরে যেটা থাকে সহজ ভাষায়, যে মূল সংখ্যা বিয়োজিত হয়, ভগ্নাংশ বিয়োজিত হয়, মানে বিয়োজন মাত্রা আলফা দ্বারা প্রকাশ করছিলাম, এটা হলো বিয়োজিত মূল সংখ্যা, বিয়োজিত মূল সংখ্যা ডিভাইডেড বাই মোট মূল সংখ্যা, ঠিক আছে, এটাই বলছে আমাদের মূল সংখ্যা, যে টোটাল মূল সংখ্যা থাকে এর কিছু একটা ভগ্নাংশ যে বিয়োজিত হয়, কিছু একটা বিয়োজিত, এটা হলো আমাদের ভগ্নাংশ, যে মূল সংখ্যা যে ভগ্নাংশটা বিয়োজিত হয়, এটা হলো আমাদের বিয়োজন মাত্রা। এই সংজ্ঞাটা ইউজ করবে, এটা বেটার, ঠিক আছে, এই সংজ্ঞাটা ইউজ করবে। এখন অসল যে সূত্রটা দিছে, ও সূত্রটা ছিল মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা প্রাথমিক ঘনমাত্রার, ওর সূত্র এটা, প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, বর্গমূলের ব্যস্তানুপাতিক। মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। জিনিসটা কি বিয়োজন মাত্রা, ও বলছে এটা ব্যস্তানুপাতিক, এটা কিন্তু আলফা, কি করতেছস, এটা কিন্তু আমি আলফা লিখছি, ঠিক আছে, এই যে বিয়োজন মাত্রাটা আলফা, আর এটা দিছি আমি সমানুপাতিক চিহ্ন। তো বিয়োজন মাত্রাটা কার ব্যস্তানুপাতিক বলছে, প্রাথমিক ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনমাত্রাকে সি দ্বারা প্রকাশ করে, কনসেন্ট্রেশন অনেক জায়গায় এস দ্বারা প্রকাশ করে, এই চ্যাপ্টার আমরা এখানে সি দ্বারা প্রকাশ করব। প্রাথমিক ঘনমাত্রা এই বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা হলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, এটা যে দিছে। এখন সমানুপাতিক চিহ্ন তো রাখা যাবে না, কিছু একটা করতে হবে, তো আমরা ধরি, ঠিক আছে, ধরি, ধরতে তো সমস্যা নেই, মনে মনে ধরি, ঠিক আছে, মনে ধরতে তো কোনো সমস্যা নেই। এই যে একটি ধরলাম একটা অ্যাসিড আছে, এই যে ওই যে হাইড্রোজেন আয়নটা আছে, আর এই একটা ধরে নাও কিছু একটা আছে ওর সাথে, এই যে একটি মৃদু অ্যাসিড এবং এটি নিম্নরূপে বিয়োজিত হয়,
নিম্নরূপে বিয়োজিত হয়। নিম্নরূপে বিয়োজিত হয় কেমনে? এইচ যদি থাকে কি উৎপন্ন হবে? এইচ প্লাস আর ওইচ, সরি ওইচ নেই, এদিকে এ মাইনাস হইব। আর ধরে নিলাম আমরা শুরুতে ওই যে এক্স ধরে কাজ করছিলাম না, এই জায়গায় একটু সি ধরে কাজ করি। ধরে নিলাম এই যে সি আছে, এই যে জিরো আছে, এই যে জিরো আছে শুরুতে। তার সামনে কি হইব? সাম্যাবস্থায় সি থেকে একটা অংশ কইমা যাব। আমরা দেখছিলাম ওই যে আমি এক্স বাদ দিয়েছি, এই জায়গায় আমরা কি বাদ দিমু? এই জায়গায় আমি বাদ দিমু সি থেকে, বড় সি থেকে ছোট সি আলফাটা বের করে দিলাম, ঠিক আছে? ধরে নিলাম সি আলফাটা বের হয়ে গেছে, যে যতটুকু কমে যাব অতটুকু এই জায়গায় উৎপন্ন হয়ে যাবে না, সি আলফা উৎপন্ন হয়ে যাবে, এটাও সি আলফাটা উৎপন্ন হয়ে যাবে। তাহলে আমার সি আলফা কি কিছু না, জাস্ট ধরে নিছি বড় সি থেকে ওর কিছু একটা অংশ বের হয়ে গেছে, ওটাকে আমরা সি আলফা দ্বারা প্রকাশ করলাম। এক্স না ধরে, এটা হলো কি? এটা হলো আমাদের বিয়োজনের পরিমাণ, যতটুকু বিয়োজন হয়েছে, বিয়োজনের পরিমাণ। তাহলে আমাদের কেসি বা কে, যেটাই বলি একই জিনিস, সেম জিনিস এই জায়গায় এসিডের ক্ষেত্রে শুধু কে দ্বারা প্রকাশ করছে, জিনিসটা কেসি। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা এম মাইনাস আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই এইচ এ ঘনমাত্রা, দেখি সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই, আর এইচ এ সাম্যাবস্থায় দেখতেছি এটা সি আলফা নিচেরটার কি, যে সি মাইনাস সি আলফা, এই যে সি মাইনাস সি আলফা। এইবার যদি গুণ কি হবে? আলফা স্কোয়ার সি স্কোয়ার, এই যে থেকে সি কমন নেই, থাকে আমাদের ওয়ান মাইনাস আলফা। আর এটা হলো আমাদের কে, ঠিক আছে? কে এখন এটা বেড়েছে কে সমান আলফা স্কয়ার সি স্কয়ার, কিন্তু এটা আমরা কোন অ্যাসিড নিয়ে কাজ করছি? প্রথমেই বলছি মৃদু অ্যাসিড নিয়ে কাজ করতেছে। আর মৃদু অ্যাসিড নাকি লঘু অ্যাসিড, লঘু অ্যাসিডে বিয়োজন এমনি অনেক কম হয়। পাতলা অ্যাসিড কিন্তু বিয়োজিত হইতে চায় না। পাতলা অ্যাসিড মানে কি, ওর ঘনত্বটা কম, মানে কি এই জায়গায় এইচ প্লাসটা বেশি পরিমাণে নেই, মানে এই জায়গায় ওয়ান মাইনাস আলফাটাও আমাদের মৃদু অ্যাসিডে বিয়োজন কম হয়। বিয়োজন কম হলে আলফার মানটা, বিয়োজন মানটা অনেক কমে যাবো না? তখন থেকে অনেক অনেক অনেক, এটা কিন্তু অনেক ছোট একটা সংখ্যা বিয়োগ দিলে ওয়ানই থাকবো। তাই কে এটা হয়ে যাবে কি, কে এটা আলটিমেটলি হয়ে যাবো আলফা স্কোয়ার সি, এটা ইউজ করবি পরীক্ষায়, কে সমান আলফা স্কোয়ার সি। তাই আলফার মান কি হয়? আলফার মান রুট ওভার কে বাই সি, ঠিক আছে? কে সমান আলফা স্কোয়ার সি, এটা মাথায় রাখবি। তাহলে মানে নির্দিষ্ট মাথায় রাখবি, উনি যে আনছিল সূত্রটা এইভাবে আনছিল, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট, এটা জানার কথা, নির্দিষ্ট অ্যাসিডের কে, কে কি কনস্ট্যান্ট অফ অ্যাসিড, নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা চেঞ্জ করলে কি বিয়োজিত হয়? সরি, তাপমাত্রা যদি আমরা বাড়াই কমাই, তাহলে বাড়াইলে দেখছি আমরা বিয়োজনের হার বৃদ্ধি পায়, কিন্তু তাপমাত্রা যদি আমরা ফিক্সড রাখি তাহলে কিন্তু অ্যাসিডটা নর্মাল ভাবে বিয়োজিত হতে থাকবো। তাই নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট অ্যাসিডে কে এটা আমাদের কনস্ট্যান্ট থাকবো। আর কে যদি কনস্ট্যান্ট থাকে, এটা কে উপরে লেখা যায় না, উপরের জিনিসটাকে, এই লাইনটাকে আলফা সমান রুট ওভার কে ইন্টু ওয়ান বাই রুট ওভার সি। তো কে যদি কনস্ট্যান্ট থাকে, এই জিনিসটাকে আমরা সমানুপাতিক এনে ফেললে ওয়ান বাই রুট ওভার সি, এটাই আমরা প্রথমে দেখছিলাম, আলফা সমান ওয়ান বাই রুট ওভার সি, এটা বলছিল। আর কিভাবে আনসার এবং সূত্রটা এইভাবে দেখাই দিছি, ঠিক আছে? আর অনেক আছে, পড়ালেখার তো কম নেই, অনেক কোশ্চেন হয়তো এই টপিকটা আমি ক্লাসে পড়াইলে। কেন মৃদু অ্যাসিড নিয়ে কাজ করলো, গাঢ় অ্যাসিড নিয়ে কাজ করলো না কে? মূলত গাঢ় অ্যাসিডে মৃদু অ্যাসিডের বিয়োজন মাত্রা অপেক্ষাকৃত ক্ষুদ্রতর হয়, কিন্তু ওগুলো আমাদের লাগে না। আপাতত আমরা এতটুকুই জেনে রাখুন, সময়ের অনেক বুঝা খরচ করতে হবে, টাইমটা কিন্তু কম। এটা কি মাস আমাদের, আমিও ভুলে আছি, কি মাস? এপ্রিল মাস, ঠিক আছে? এপ্রিল মাস, এপ্রিল আজকে কয় তারিখ? মোটামুটি এপ্রিলের 10 তারিখ পার হয়ে গেছি। মানে আমাদের চ্যাপ্টারটা শেষ করতে হবে, ওদিকে অনেক পড়া বাকি আছে, তোমাদের সবকিছু বুঝে শুনে টানতে হবে। এবার আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাই। এক বলার মানে অতটুকু পড়ায় দিতেছি, মানে যাতে
অসুবিধা নয়, বইয়ের কিছু বুঝতে বা অ্যাডমিশনের কিছু বুঝতে, কোনো কিছু যাতে অসুবিধা নয়, ঠিক আছে। কিন্তু কেমিস্ট্রিটা অনেক ডিপে বুঝা লাগে, ওই সময়টা আপাতত নেই। সব টপিকস আমাদের হাতে সময় নেই, কিছু টপিক যেগুলোতে গ্যাঞ্জাম লাগবে ওগুলো আমি ডিটেলসে পড়াই দিতে আছি। 1 মোলার হাইড্রোজেন সায়ানাইড দ্রবণের বিয়োজন মাত্রা, এই টপিক থেকে এই যে সহজ সহজ কোশ্চেন আছে, বিয়োজন মাত্রা কত হবে, কত হবে। আর কে এর মান বলে দিছে, বলে দেওয়া থাকবো, ধর বলে দিছে একটা 4 × 10⁻10, কে এর মান বলে দিছে, ঠিক আছে। সলিউশনটা কি হইব, বিয়োজন মাত্রা কত হবে, আলফার মান দিয়েছে, তাহলে কে এর মান বলে দিছে, ফর্মুলা ইউজ করুন, কে সমান আলফা স্কয়ার সি, আলফা সমান √Ka/c, বসাই দেবো মানগুলো, 4 × 10⁻10 ডিভাইডেড বাই সি, ঘনমাত্রা বলে দিছে এই যে 1 মোলার, মোলার, তো অ্যান্সার যেটা বেরোবে ওইটাই, 2 × 10⁻5 সম্ভবত। ঠিক আছে, এখন আরো কোশ্চেন আছে, যদি কিছু করি বইতে নিজে নিজে সলভ করতে পারবি। 20 মোল NH4OH থেকে দ্রবণে 5 মোল NH4+ পাওয়া গেল। এখন বলছে, বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা কত হবে, এটা বলে দিছে। সলিউশন কি, আচ্ছা লেখা এরপর থেকে একটু সুন্দর করে এরকম বেশি খারাপ করে লিখে ফেলতেছি। বিয়োজন মাত্রা বলছে 20 মোল NH4+ থেকে ও 20 মোল ছিল, ওর থেকে উৎপন্ন বাংলায় যে NH4 হয় ওটা বলছে 5 মোল। তাই বিয়োজন মাত্রাটাকে, বিয়োজন মাত্রা হলো বিয়োজিত মোল সংখ্যা, বিয়োজিত মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা, আর পার্সেন্টেজ আমরা বের করে দিই, কোনো সমস্যা নেই, না বের করলে আলফার মানটা হলো বিয়োজিত মোট সংখ্যা 5 মোল আর ডিভাইডেড মোট ছিল 20 × 100%, যত বেরোবে কত বেরোয়, আচ্ছা বিয়োগ করলে 25%, ঠিক আছে। এখন এগুলো ছোট ছোট ছিল, এত সহজ আছে না, দিবে যেগুলো বলে দিছে 20 ডিগ্রি, এটা আরেকটা কোশ্চেন, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.15 মোলার CH3COOH দ্রবণে, CCCOH দ্রবণে 12% আয়নিত হয়, আয়নিত হয় মানে বিয়োজিত হয়, একই কথা, আয়নিত হয়, আয়নিত ন লেখছে এটা, ঠিক আছে। বলছে এই দ্রবণে কে এর মানটা কত, তো আমরা কি জানি, লিখে ফেলি যা জানি, কে সমান আলফা স্কয়ার সি, সি এর মান বইলা দিছে 0.15, আমার কি লাগবে আলফা, আলফা মান বলে দিছে ওই যে 12% আয়নিত হয়, ঠিক আছে, এটা আমরা বিয়োজনের পরিমাণ দিয়ে দিছে, তাই আমার 12% মানে 0.12, তো আমার কি দিছে 0.12 দিয়ে দিছে হোল স্কয়ার ইন্টু সি, সি এর কত 0.15 মোলার, যেটা বেরোবে ওইটাই অ্যান্সার। এরপরে যদি আরো ম্যাথ করি, এগুলো আমি তোর এসিডের গুলা দেখাইতেছি, বুঝছো, সেম জিনিস মান দেওয়া থাকবো, বেসেরটা তুই বের করতে পারবি, বেসের গুলা দেখাইলাম না। আরেকটা জিনিস দেখাই, 0.05 মোলার এসিডেরটা দেখাই দিয়েছি, বেসেরটাও সেম, ম্যাথে দেখাইতেছি, তখন পিএইচ কত, পিএইচ কি, পিএইচ ছিল আমাদের মাইনাস লগ হাইড্রোজেন আয়নের গুণফল, মাইনাস লগ হাইড HCl এর ঘনমাত্রা বলেছে কত 0.05, এটা আমার বাংলা যে H প্লাস উৎপন্ন হয় 1 মোল যেহেতু 0.05টা বসে যাব, তো আমরা বসবো, এর মানটা হয় আমাদের, মানটা লেখা আছে 1.30, ঠিক আছে, 1.30 আছে। এই টপিক্সের আরো ম্যাথ আছে, বুঝছো, অ্যাসিডের, তো অ্যাসিডে আজকে এটুকু পড়াইতেছি, নেক্সট ক্লাসে আমরা ভেন্ট অফ ইকুয়েশনটা শিখো। ভেন্ট অফ ইকুয়েশন আজকে আছে না, আমি চাই রাখি তো এই জিনিসটা শেখা দরকার, গ্রাফটা অনেক, এই যে গ্রাফটা আমি কোনো জায়গায় ঠিক মতো বুঝি নাই, এই জন্য এই জিনিসটা শিখাই দেবো, ভেন্ট অফ ইকুয়েশন
ম্যান্ট্রিফিকেশন শিট উপরে অ্যাসিডের এত সোজা ম্যাথ আসবো না কিন্তু, এগুলা দেখাইতেছি অ্যাসিডে কি কি ম্যাথ আসতে পারে ওগুলো আমি দেখাই দেবো। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই, আর সর্বোচ্চ একটা অথবা দুইটা ক্লাস রাখবো। আল্লাহ হাফিজ।